ক্রিয়েটিভ এইচডি শো আপনার সেরা বিনোদন। ক্রিয়েটিভ এইচডি শোতে সবাইকে স্বাগত। শুরু হচ্ছে আজকের গল্প বংশবিস্তার দ্বিতীয় পর্ব। কোনো ক্রমে পালিয়ে বাঁচল আকাশ। এক বন্ধুর সহায়তায় সে বাইকে চেপে গ্রাম থেকে বেরিয়ে আসলো। পুরো গ্রামের লোক তাদের বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী গ্রামে গিয়ে আশ্রয় নিল। কেউ কেউ আবার তাদের আত্মীয় স্বজনদের বাড়ি গিয়েও আশ্রয় নিল। আকাশ তার পরিবারের সকলকে নিয়ে উঠল তার পিস্তুত দিদির বাড়ি। এর মধ্যেই জানা গেল পরশমণিবাবু তার দুজন সঙ্গী ও গ্রামের দুটি ছেলেকে নিয়ে গেছেন কলকাতার এক সায়েন্স ল্যাবে। 2-3 দিনের মধ্যেই ওই ভয়ঙ্কর কিকাটি পেল ছড়িয়ে পড়তে লাগলো পাশের গ্রামে। গ্রামে গ্রামে যেন হাহাকার পড়ে গেল। সবাই শনাক্ত করলো কালপিট তামুদা, অর্থাৎ কিনা তমাল ভৌমিককে। গ্রামের কয়েকজন মিলে তামুদার বিরুদ্ধে পুলিশে ডায়েরিও করলো। তামুদা পুলিশের জিজ্ঞাসাবাদে বলল যে ঠিক আছে, তার কাছে অনেক বিদেশি গাছ আসতো, সম্প্রতি মালয়েশিয়া থেকেও গাছ এসেছে, কিন্তু যে পাঠিয়েছে সে নিশ্চয়ই ইচ্ছে করে ওই ভয়ঙ্কর কীটগুলোকে গাছের সাথে পাঠিয়ে দেয়নি। কোনোভাবে একটা দুটো পোকা যদি গাছের সঙ্গে এসেও থাকে, তার দায়িত্ব তার উপর বর্তায় না। সাব ইন্সপেক্টর শাসমল ধমকের সুরে তমালবাবুকে বললেন, আরে থামুন মশাই, আপনাদের দায়িত্বজ্ঞানহীন ব্যবসা বৃত্তির কারণে এতগুলো মানুষের প্রাণ চলে যেতে বসেছে, আর আপনি বলছেন যে কোনো দায় বর্তায় না। আমি তো বলবো আলভাত বর্তায়, 100 বার বর্তায়। আপনাকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে আপাতত পুলিশ কাস্টডিতেই থাকতে হবে, পরে যা হবার হবে। বাইরে তাকিয়ে শয়ে শয়ে মানুষ আপনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। দেখুন আপনি, আপনাকে তো এত সহজে ছেড়ে দিতে পারি না। তমাল নরম গলায় অফিসার শাসমলকে বলল, দেখুন, আমিও ব্যাপারটায় অত্যন্ত চিন্তিত, কিছুটা অনুতপ্ত বটে, কিন্তু আমরা যদি এভাবে চুপ করে বসে থাকি তাহলে তো ওই কিকাটি পেলেও আমাদের সবাইকে শেষ করে দেবে, তাই না? তাই আমি বলি কি, কাস্টডিতেই আমি থাকছি, তাতে আমার কোনো অসুবিধা নেই। এখানে আমাকে একটা নোটপ্যাড, একটা পেন আর আমার ফোনটা দেওয়া হোক। আমি মালয়েশিয়া যে এজেন্সি থেকে গাছগুলো কিনেছিলাম তাদের সঙ্গে যোগাযোগ করে এদের দমন করার চেষ্টা করছি। অফিসার শাসমল কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলেন ওয়াইল্ড নার্সারি তমালের দিকে। কিছুক্ষণ কি একটা যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, তাই করুন, কিন্তু একটা কথা, কোনো রকম চালাকি করবার চেষ্টা করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার সব কিছুর উপর আমাদের নজর থাকবে। তমাল মাথা নাড়িয়ে বলল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, তবে এটা আমার একটা আন্তরিক চেষ্টা মাত্র। ওই কিকাটি পেলোকে যে সমূলে বিনাশ করা যাবেই তা কিন্তু কোনোভাবে জোর দিয়ে বলা যাচ্ছে না। অফিসার শাসমল তার ডেপুটিকে নির্দেশ দিলেন, তমাল যা চাইছে তা যেন তাকে দেওয়া হয়। এদিকে ডক্টর পরশমণি দাস ফিরে সেই একটি বিরাট স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করলেন। এক বিশেষ ধরনের রাসায়নিক তিনি কলকাতার সায়েন্স ল্যাবে দুজন বৈজ্ঞানিকের সাহায্য নিয়ে বানিয়ে নিয়ে এসেছেন। তার আশা, ওই রাসায়নিকের সাহায্যেই কিকাটি পেলোদের বংশকে নির্মূল করা যাবে। সেই মতো কাজও শুরু হলো। আকাশ ও আশপাশের গ্রামের যুবকদের নিয়ে তৈরি হলো 50 জনের এক স্বেচ্ছাসেবক বাহিনী। অনেক স্বাস্থ্যকর্মীও যুক্ত হলো তাদের সাথে। তাদের জন্য আনা হলো বিশেষ পোশাক। ইতিমধ্যে 4টি গ্রাম, ভরতপুর, বিরাটনগর, শালিমাটি আর কঙ্কনপুরে কিকাটি পেলোরা ছেয়ে গেছে। তারা ধীরে ধীরে পাশের গ্রামেরও দখল নিচ্ছে। তাই আর দেরি করাটা একদমই ঠিক কাজ হবে না। সকালের আলো ফুটতেই কাজ শুরু করলো সবাই। বিশাল বিশাল কয়েকটি ড্রামে পুকুরের জলের সাথে মেশানো হলো ওই বিশেষ রাসায়নিক। অনেকগুলি হোস পাইপের সাহায্যে ট্রাক্টর গাড়িতে চড়ে গ্রামের মধ্যে ওই রাসায়নিক ছড়াতে লাগলো তারা। কিন্তু রাসায়নিক দেওয়াতে কিকাটি পেলোরা যেন আরো হিংস্র হয়ে উঠল। তাদের বেগুনি শরীরগুলো লাল হয়ে উঠল। তারা এবার উড়তে লাগলো। তাদের হুলে থাকা বিষের পরিমাণ যেন দ্বিগুণ হয়ে গেল। তারা এবার উড়ে এসে হিংস্রভাবে আছড়ে পড়তে লাগলো মানুষের উপর আর কামড়াতে লাগলো। মৃত্যু মিছিল বাড়তে লাগলো হু হু করে। এর মধ্যে আকাশের দাদাকেও মরণ কামড় দিল কিকাটি পেলো নামক দৈত্যরা। আকাশ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দাদাকে নিয়ে ছুটলো হাসপাতালে। একটা দিন আকাশের দাদা বিকাশ লড়াই করল।
তারপর সব শেষ। নিথর দেহটার সামনে দাঁড়িয়ে আকাশ হাউ হাউ করে কাঁদছিল। এ কোন ভয়ঙ্কর বাস্তবের সামনে এসে পড়ল তারা, ভেবে সবাই শিউরে উঠছিল। এরই মধ্যে তমাল মালয়েশিয়ার সেই ফ্লাওয়ার এজেন্সির সাথে যোগাযোগ করে। তারা সব ব্যাপারটা শুনে এটা ওটা বলে দায় এড়ানোর চেষ্টা করে। ওখানকার এক্সিকিউটিভ হাফিজ বলেন এ ব্যাপারে তারা কোনো রকম সাহায্য করতে পারবে না। তমাল খুবই আশাহত হয়। ওই দিন রাতে ওই এজেন্সিরই একজন, যার নাম নূর, সে তমালকে ফোন করে। সেও তমালের পূর্ব পরিচিত। সে তমালকে বলে এটা মালয়েশিয়ার গুঞ্জা দ্বীপের থেকে এসেছে। ওই দ্বীপটির চারপাশ সমুদ্রে ঘেরা, ওখানে সচরাচর কেউ যায় না। ওটা একটা বিষাক্ত দ্বীপ। তবে কিছু নিম্নবর্গের মেছুয়ারা ওখানে বোট নিয়ে যায়। ওরা ওখান থেকে বিভিন্ন ধরনের গাছ, প্রাণী, শিকড় প্রভৃতি সংগ্রহ করে। ওরা কেউ কেউ আবার তন্ত্র সাধনাও করে। ওই দ্বীপের উদ্ভিদ ও প্রাণী জগতের প্রতি এক অদ্ভুত নিয়ন্ত্রণ ক্ষমতা আছে ওদের। ওনাদেরকে ঠিক আমাদের এখানকার তন্ত্র সাধকদের মতো বলা চলে না, অনেকটা আমাদের এখানকার গুণিনদের মতো বলা চলে। ওরা ওই দ্বীপের বিভিন্ন পোকামাকড়, গাছগাছাড়ার সংমিশ্রণে বিভিন্ন ওষুধ তৈরি করে। মালয়েশিয়া তো বটেই, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের এই ঔষধ যায়। নূর তমালকে এও জানালো তারা এসব গুণিনদের সাহায্য নিয়েই ওই সব দুষ্প্রাপ্য গাছ সংগ্রহ করে। এখন এই ব্যাপারে যদি কিছু করতে পারে তো ওই গুণগুলোই করতে পারবে। সেসব শুনে তমাল নূরকে অনুরোধ করলো যাতে ওই রকম এক গুণিনের সাথে যোগাযোগ করে কিছু একটা সুরাহর চেষ্টা সে করে। নূর তমালকে আশ্বাস দিল যে সে চেষ্টা করবে। নূর কথা বলল মালয়েশিয়ার সেই গুণিনদের সাথে। তারা জানালো এর কোনো সমাধানের পথ তাদের জানা নেই, তবে তাদের এক গুরু আছেন। তিনি ওই বিষাক্ত দ্বীপের কাছেই আর একটা ছোট দ্বীপে বসবাস করেন। একমাত্র তিনি যদি কিছু করতে পারেন। তার নাম কামতেবাপ্ত। যোগাযোগ করা হলো তার সাথে। তিনি বলে পাঠালেন এমনিতে ওরা মরবে না, বিশেষ তন্ত্র ক্রিয়ার দ্বারা ওদেরকে শান্ত করা সম্ভব, কিন্তু বয়সের কারণে তিনি এসব করতে পারবেন না বলে জানালেন। অবশেষে অনেক বুঝিয়ে তাকে রাজি করা হলো। তাকে আনা হলো ভরতপুর গ্রামে। গ্রামের মধ্যেই তিনি বিশাল এক যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞ শুরু হলো রাত 12টায়। প্রায় 150 ফুট চওড়া আর 50 ফুট গভীর খাদ তৈরি হলো যজ্ঞের জন্য। এ যেন এক মহাযজ্ঞ। এমন যজ্ঞ আগে কেউ দেখেছে বলে মনে হয় না। কামতেবাপ্তের ভয়ঙ্কর চিৎকারে ভরতপুরের আকাশ বাতাস কাঁপতে লাগলো। হঠাৎ দেখা গেল হাজার হাজার কিকাটি পেল উড়ে উড়ে আসছে আর কামতেবাপ্তের মরণ যজ্ঞে নিজেদের আহুতি দিচ্ছে। সারা ভরতপুরের আকাশ ধোঁয়ায় ধোঁয়ায় ভরে গেছে, কিন্তু সে ধোঁয়ার রং সাদা ছিল না, ছিল রক্তাভ লাল। শেষ হলো গল্প বংশ বিস্তার। সমগ্র কাহিনী, পরিকল্পনা ও রূপায়ণে হিরণময়। ক্রিয়েটিভ এইচডি শোর এই গল্পের অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আরেকটি গল্পের জন্য অপেক্ষা করুন। নমস্কার।